নমস্কার, আমি নয়ন রায়। দেউচা পাচামির ভবিষ্যৎ নিয়ে ডিবেট তো শুরুটা ভালো গেল না। এ কারণে গেল না, যাদের কথা আমরা বলার চেষ্টা করছিলাম, এরা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলের কেউ না কেউ থাকবে, এটা স্বাভাবিক না। কিন্তু বলে নি আগে, তারপরে এটা পরিচয় দেবো আমি। তো ডক্টর ইন্তেখাব আলম, যিনি তৃণমূল কংগ্রেসের বর্ধমান শহরের কাউন্সিলর, আমরা ভেবেছিলাম যে দেউচা পাচারের ভবিষ্যৎ দিয়ে তার কাছ থেকে কিছু কথা শুনবো। এটা উচিত, গণতন্ত্রের ভোট পিলারের ভূমিকা হচ্ছে যে শাসক দলের বক্তব্য শোনা উচিত। জানি না তিনি বিজেপির ডক্টর শান্তনু দেখে দেখে এবং বা সিপিএমকে দেখে তিনি কার্যত অফিস থেকে বেরিয়ে গেলেন। এটা কোন সৌজন্যের মধ্যে পড়ে, এটার উত্তর আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা চাইছি। এবং বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি, আপনার সঙ্গে সকালে কথা হয়েছে, এই ধরনের সৌজন্য শেখানোর চেষ্টা করবেন আমাদের অনেকটা সিনিয়র লিডার। যাই হোক, অত্যন্ত আশান্বিত হয়েছি এবং ভাববার কারণে যে আমি খুব ব্যথিত হয়েছি। আমি ব্যথিত হওয়ার মানুষ নই, আমি শিল্পের পক্ষে, উন্নয়নের পক্ষে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে, সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে। রাষ্ট্রের আমি হচ্ছে একজন নাগরিক। আমার সঙ্গে রয়েছে সিপিএম এর সিটুর নেতা রিপঙ্কর দে, স্বাগত অভিনন্দন। আপনি ঘটনার সাক্ষী থাকলেন। ডক্টর শান্তনু দে, আপনি বিজেপি যুব মোর্চার নেতা, আপনি ঘটনার সাক্ষী থাকলেন। তো সাক্ষী থাকা ভালো, সাক্ষীটা খুব গুরুত্বপূর্ণ। আমার প্রশ্ন আমি দীপঙ্কর শুরু করতে চাইছি। দীপঙ্কর, যদি দেউচা পাচামি নিয়ে বিগত 2017 সাল থেকে আলোচনা চলছে, বেঙ্গল সামিট হলো, সেখানে মুখ্যমন্ত্রী দেউচা পাচামির কথা বললেন এবং তারপরে 6 তারিখে কোদাল হাতুড়ি নিয়ে কার্যত নিয়ে বললেন, পুজো শুরু হয়ে গেল। কিন্তু যেটা আমি বিভিন্ন মেনস্ট্রিম মিডিয়া দেখছিলাম যে সেখানে যে অগণিত মানুষ, যারা আদিবাসী জলজল্পর অধিকারের প্রশ্নে যারা দাবিটা করছিলেন, মোহাম্মদবাজার ব্লকের মধ্যেই পড়ে এটা, তারা তার থেকে পুজোকে ব্যাঘাত সৃষ্টি করে তারা বলছিলেন যে আগে কথা হোক, আগে দাবি আদায় হোক, তারপরে হচ্ছে বিষয়টা হবে। আমরা জানি দেউচা পাচামি হচ্ছে এশিয়ার বৃহত্তম কয়লা খনি, যার পরিমাণ হচ্ছে 12, মানে বিনিয়োগটা হচ্ছে প্রায় 12,000 কোটি টাকা, কিন্তু 210 কোটি 20 লক্ষ টন কয়লা মজুদ রয়েছে। আপনি আমায় দীপঙ্কর বললেন, আপনার রাজ্যে ক্ষমতায় ছিলেন 34 বছর, আপনারা দেউচার কয়লা খুঁজে পাননি? দেখুন, আমি কি বলবো, মানে এটা আমার তো কথা না, কেননা আমি এক্সপার্ট না, আমি ভূতাত্ত্বিকও নই এবং কোল মাইনিং এর উপর আমার বিরাট অভিজ্ঞতা আছে, এটাও আমি স্বীকার করছি না। তবে ভবিষ্যৎ কি, ওই যে তৃণমূলের কাউন্সিলর না থাকা এবং প্রত্যাশিত না অপ্রত্যাশিত, সেটা ওরা বলবে। সেই রকম অবস্থায় যাবে না তো, এটা আমার বক্তব্য না। যারা ভূতাত্ত্বিক, যারা মাইনিং নিয়ে কাজকর্ম করে, যারা টেকনিক্যাল ব্যাপার বোঝে, তারা বলছে যে ভারতবর্ষে এত গভীর থেকে কয়লা তোলা আজ পর্যন্ত হয়নি। এবার ধরুন, এই কথা কেন বলছে এবং মুখ্যমন্ত্রী কেন এত তাড়াতাড়ি করছে, এইটা তো প্যান্ডেল খাটিয়ে ঠান্ডা ঘরে বসে বেঙ্গল সামিট করার মতো বিষয় না। আর ওই কোদাল দিয়ে হাজার মিটার নিচের কয়লা তোলাটাও ওই রকম বিষয় না। বিষয়টাকে একটু বিজ্ঞানসম্মত ভাবে দেখতে হবে। দেখুন, আমরা বিরোধিতা করছি না, কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে এবং ওখানকার মানুষরাও এই একই কথা বলছে। এবার আপনি পরপর যে কথাগুলো বললেন, প্রথম কথা হচ্ছে এত গভীর থেকে কয়লা তোলার প্রযুক্তি ভারতবর্ষে নেই, তাহলে আমাকে বিদেশি প্রযুক্তি এখানে নিয়ে আসতে হবে। এবার দেখুন, যারা মাইনিং নিয়ে কাজ করে তাদের সঙ্গে একটু আপনি কথা বলে দেখবেন যে এই যে 1000 মিটার নিচে কয়লা আছে, মানে আমাকে 1000 মিটার ফুটতে হবে, মানে হিমালয়, যেটা আগ্নেয়গিরি আমরা বলি, আগ্নেয়জাত শিলা, ব্যাসল্ট শিলা, সেই শিলা হচ্ছে খুব পুরু এবং শক্ত হয় এবং এইটা করতে গেলে ভারতবর্ষে যা প্রযুক্তি আছে তার দ্বারা সম্ভব না। ফলে আমাকে বাইরে থেকে প্রযুক্তি আনতে হবে, বিনিয়োগ করতে হবে। যাই হোক, কত টাকা খরচ আমি যাচ্ছি না। মমতা ব্যানার্জি তো নিজেই বলে আমি দেনাতে চলছি, ধারে চলছি, বাজার থেকে ঋণ নিচ্ছে, সবটা তাদের খবর, আমি সেই দিকেও যাচ্ছি। আমাকে একটু বুঝে নিতে হবে আমাদেরকে যে একবারে যেখানে নিচের তলায়, মানে ওদের স্ল্যাব গুলো আমরা নিচ থেকে ধরা হয় মাইনিং এর, একদম যে নিচের স্ল্যাব রয়েছে একটু বুঝে নিন, সেখানে 70 মিটার পুরো একটা কয়লার স্তর রয়েছে। তারপরে কি রয়েছে, 200 মিটারের পাথর, ওই যে ব্যাসল্ট শিলা, ঠিক আছে। তারপরে আরেকটা স্ল্যাব রয়েছে কয়লার, যেটা থেকে আমরা পাচ্ছি 80 মিটার স্ল্যাব। তার উপরে রয়েছে আরো 200 মিটার পাথর। বুঝুন, মানে দুটো স্ল্যাব হলো 400 মিটার হচ্ছে পুরো পাথর, মানে ওই থেকে ব্যাসল্ট বলি। তারপর আমরা কত পাচ্ছি জানেন? তারপর আমরা পাচ্ছি 40 মিটার পর্যন্ত পুরো কয়লার স্তর। তার উপরে কি রয়েছে 125
125 মিটার আবার পাথর, তার উপরে রয়েছে 30 মিটার কয়লা, এবং তার উপরে রয়েছে কত জানেন, 245 মিটার পুরু পাথর। মানে সবটা ধরলে, এবং তার উপরে রয়েছে কি জানেন, ল্যাটেরাইট, এবং তার উপরে হচ্ছে মাটি, যেটাকে আমরা বলি। তো একটু মাটিতে হাত দিয়েছে, মাটিতে হাত দিয়ে বলছে শিল্প হয়ে গেছে। মাটি টাকা টাকা মাটি, তো রামকৃষ্ণ বলে গেছে। আমার প্রশ্ন, আমি আপনার এই পয়েন্ট আমি আসি। বিজেপি আপনারা তো জিতেছেন আজকে দিল্লিতে, মোটামুটি বসন্ত উৎসবের আগে আপনাদের হয়েছে। এই যে কথাগুলো বললো, যে যা গভীরতা, যা ডেনসিটি, যা ক্যাপাসিটি, যা খরচা, হাতি পোষার মতো, সাদা হাতি পোষার মতো আদিবাসীদের আন্দোলন, আমরা চাই শিল্প উৎপাদন, কিন্তু যে টাকা খরচা হবে, এখন যে আপনাদের যা বলিস, দেখুন আপনারাও শিল্প হতে চান, আপনারাও শিল্পের পক্ষে কথাবার্তা বলছেন, আপনার প্রধানমন্ত্রী বলছে। যদি এক্ষেত্রে মানে সিপিএম এর যা বক্তব্য, এটা মনে হচ্ছে যেটা বলতে চাইছেন, বিপুল অর্থের যে দরকার, এক তো রাজস্বের অবস্থা খুব খারাপ, পোশাকের অবস্থা খারাপ, রাজস্ব আদায় হচ্ছে না। আপনারা বিজেপি সরকার কি এই গোটা বিষয়টা দেউচা পাচামির যে কয়লা উত্তোলনের ক্ষেত্রে এশিয়ার ডিফেন্স কয়লা করি, যে টাকার যদি ক্রাইসিস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, তাহলে বিজেপি কি তারা ফান্ডিং করবে, তারা কি অর্থনৈতিকভাবে এগিয়ে আসবে? এটা এই প্রশ্ন উত্তর জানি। মূলত কোন রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আমি এটুকু বলতে পারি, মুখ্যমন্ত্রীকে ফান্ডিং করার জন্য কেন্দ্রীয় সরকার বসে নেই, কোন ব্যক্তি বিশেষকে ফান্ডিং করার জন্য কেন্দ্রীয় সরকার বসে নেই। তবে যদি ফান্ডিং করার দরকার পড়ে আমাদের কোটি কোটি বাংলার মানুষের, যদি দরকার পড়ে বাংলার শিল্পের, যদি দরকার পড়ে আমার এই কোটি কোটি বঙ্গবাসীর ভবিষ্যতে, তাহলে কেন্দ্রীয় সরকার এগিয়ে আসবে। কিন্তু যদি দেখা যায় যেটা ব্যক্তি বিশেষে হয়ে যাচ্ছে, তাহলে সরকার পিছবে পিছবে পিছবে। ব্যক্তি বিশেষ হচ্ছে না। না, এবার যা বক্তব্য যে দেউচা পাচামি যদি কয়লা উত্তোলন হয়, যে পরিমাণ অর্থের দরকার, প্রথমে বলি, যে কোনো মাইনিং সেকশন অ্যাকর্ডিং টু আইপিসি, এখন বিএনএস, কখনো কোনো স্টেট গভর্নমেন্ট বা কোনো কেন্দ্র মানে একাভিত্তিক হয় না, এটা হচ্ছে যৌথ প্রচেষ্টা, যৌথ প্রক্রিয়া অবশ্যই। এবং সেক্ষেত্রে মাইনিং যখন ব্যাপারটা আসছে, সেটা অবভিয়াসলি কেন্দ্র রিলেটেড। ভারতবর্ষের ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গ, এবং ভারতবর্ষের সরকার চায় গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায়, যে হারে শুধু আপনি দেউচা পাচামি দেখছেন, বিভিন্ন জায়গায় যে মাইনিং উঠে আসছে, দেউচা পাচামি নিয়ে বলছি, বিভিন্ন ভাবে যে মাইনিং গুলো উঠে আসছে, সেখানে কেন্দ্রীয় সরকার বলছে সাধারণ মানুষের যাতে কর্মযোগী হয়ে ওঠে, সাধারণ মানুষ যাতে কাজ পায়। এবং আমি বলছি, তার সামিটে মুকেশ আম্বানি এসছেন, সজ্জনজিৎ রেশন এসছেন। দেখুন, যদি দেউচা পাচামি কয়লা উত্তোলনের ভবিষ্যৎ গড়ে যাবে পশ্চিমবঙ্গে, এটা বাস্তব সত্য। আপনারা এখন ক্ষমতায় আছে। আমি এখানে একটু থামাবো। দেউচা পাচামি হোক, যেটাই হোক, এই সরকারের হাতে যদি পশ্চিমবঙ্গ থাকে, ভবিষ্যৎ গড়বে না। কারণ ভবিষ্যৎ খাবে, কারণ এই সরকার ভবিষ্যৎ গড়তে জানে না। এখানে এতদিন কয়লা চোর, বালি চোর আমরা ছোট ছোট হারে দেখে আসছিলাম না। এই দেউচা পাচামি যখন শুরু হবে, তখন দেখবো ইন্টারন্যাশনাল র্যাকেটের মতো, যেভাবে কুয়েতে তেল রপ্তানি হয় কুয়েত থেকে, সেখান থেকে পশ্চিমবঙ্গ থেকে এরকম তৃণমূলের লোকজন হয়তো ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এরকম কয়লা রপ্তানি শুরু করে দিয়েছে। আমি একটু টেকনিক্যাল দু একটা কথা বলবো। শান্তরূপ যা বলছে একটু আমিও কারেকশন করতে চাই। আমার মনে হয় এই টেকনিক্যাল আলোচনায় বেশি থাকা হয়। দেখুন, ভারতবর্ষের সব থেকে বড় কয়লা উত্তোলনকারী সংস্থা হচ্ছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়া আমরা সবাই জানি। কোল ইন্ডিয়া 2013-তে এই প্রজেক্ট থেকে হাত গুটিয়েছে। তারা বলছে এটা অলাভজনক। এটা ভালো করে বলবে, মানে 4 মিটার মাটি করে 1 মিটার কয়লা পাওয়া গেলে সেটাকে বলে লাভজনক। ভালো করে বলবে, 4 মিটার মাটি করে 1 মিটার কয়লা পাওয়া গেলে সেটা বলে লাভজনক। এখানে গভীরতাটা বুঝতে পারছেন তো? মানে প্রথম স্তরটাই যদি চাষ করতে হয়, তাহলেই আপনাকে 250 মিটারের বেশি খনন করতে হচ্ছে। 5 মিটার খুঁড়ে যদি 1 মিটার পাওয়া যায়, সেটাকে বলে নো লস লো প্রফিট। তাহলে এখানে 250 মিটার যদি করে, তাহলে পাওয়া যাবে প্রথম স্ল্যাবটা। তার মানে কোনোভাবেই লাভজনক না। এবং লাভজনক না বলে আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, এইটাকে নিয়ে 6টা রাজ্যে যখন কোল ব্লক গঠন হয় 2013-তে, তখন শুধু পশ্চিমবঙ্গ না, আমি একদম আপনাকে টেকনিক্যালি এবং তথ্য দিয়ে বলছি, এর সঙ্গে উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ, 6টা রাজ্য ছিল। এবং তৈরি হয়েছিল কি জানেন? বেঙ্গল বীরভূম মাইনিং কর্পোরেশন, এইটা তৈরি হয়েছিল। 2014-তে গিয়ে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে সেটা ক্যান্সেল হয়। তারপর থেকে ব্লক বন্টন বন্ধ ছিল। এই মোদী গভর্নমেন্ট এসে, ভালো করে বুঝবেন, মোদী গভর্নমেন্ট 14-তে এসছে, এই মোদী গভর্নমেন্ট আসার পর 15 পর এইটাকে আবার যখন
বরাদ্দ করা হয় তখন পশ্চিমবঙ্গ মানে পিডিসিএল এই প্রজেক্ট হাতে নেয়। ইন্টারেস্টটা বুঝবে না, শেষ করতে ইন্টারেস্টটা বুঝবে, তখন হাতে নেয়। তাহলে এখন যদি বলে যে কেন্দ্র রাজ্য যৌথ বিষয়, তাহলে কেন্দ্রের সাবজেক্ট বা কেন্দ্রের জুডিশিয়ারির মধ্যে রয়েছে কোল ইন্ডিয়া, তারা কেন আগ্রহ হারিয়েছিল? উত্তরপ্রদেশ কেন হাত তুলে নিল? উত্তর দিতে হবে, বাকি ছটা রাজ্য তারা সার্ভে করেছে, তারা সার্ভে করে দেখেছে, তারা সার্ভে করে দেখেছে যে এটা কোনো লাভজনক হতে পারে না। এইবার সেকেন্ড কথা, কর্মসংস্থান, এইটা কেন্দ্রের তথ্য, আমি সবটাই টেকনিক্যালি কেন্দ্রের তথ্য বলছি, এবং ইসিএল এর আপনি ওয়েবসাইটে যান, কোল ইন্ডিয়া বলছে গোটা দেশের, ইসিএল বাদ দিয়ে বিসিসিএল যা আছে গোটা দেশে কোল ইন্ডিয়া বলছে যেখানে অ্যানুয়ালি 4 কোটি টন, এই তথ্যগুলো শুনে রাখুন, 4 কোটি টন অ্যানুয়াল কয়লা উত্তোলন হয়, সেখানে কর্মসংস্থান হয় 2,72,000, 4 কোটি টন হলে। এখানে 60 কোটি টন, 60 কোটি টন হলে অ্যানুয়াল 2,72,00,000 কাজ হয়। এই মমতার প্রস্তাবিত এই কয়লা যে ব্লক, সেইখানে বলছে বছরে কত উত্তোলন হবে? 4 কোটি টন, নট 60 কোটি টন। তাহলে সেখানে লক্ষ লক্ষ কর্মসংস্থান কি করে হবে? তার মানে উনি চপের দোকান, চায়ের দোকানের নিয়োগটাও এর মধ্যে ধরে নিচ্ছেন নাকি? এই উত্তরটা দেওয়া হবে, ভালো সমস্যাটা যে কোল ইন্ডিয়ার কথা বলছিলেন, এত ব্যাকডেটেড তথ্যান্তর একটু আপডেট তথ্যগুলো সেটা যে এই যে গঠন হয়েছিল 2014 সালের ভার্ডিক্টে কেন ক্যান্সেল হয়েছে? বিকজ এখানে মানে ওই রকম ওটা আইনত হয় না রকমভাবে, প্রথমত ওই জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট এটা ক্যান্সেল করেছে। পুরোটা যখন একটা তথ্য আসছে পুরোটা অর্ধ সত্য নয়, বারবার বলছি। দ্বিতীয়ত, মোদী সরকার আসার পর 2014 এই বেলচা পাচামিকে কেন তুলে ধরা হলো? কারণ এখানে দেখা গেল পশ্চিমবঙ্গে ঝিমিয়ে পড়া অর্থনীতি এবং দেশকে সামগ্রিকভাবে উন্নতি যদি করতে হয়, বারবার একটা কথা বলছিলাম যে বাইরের বিনিয়োগ দরকার পড়ে, তাহলে একটা ছোট্ট উদাহরণ দিই। 2019 সাল থেকে এই শিলা খনন করার কাজ আমাদের যৌথ প্রচেষ্টা, তাও বলেছি জার্মানি কোম্পানিটার নাম আমি অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারছি না, কিন্তু জার্মানি এবং ইন্ডিয়ার যৌথ প্রচেষ্টায় এই শিলা কিন্তু এখন ইন্ডিয়াতে ভাঙা শুরু হয়েছে। তার জলজান্ত উদাহরণ হচ্ছে যে আমাদের কাশ্মীরে যখন যে রেল লাইনটা যখন যুক্ত করা হচ্ছিল, বেশ কিছু জায়গায় যখন রেলের যখন ইয়েগুলো ফুটে হচ্ছিল, এই শিলা খননের একটা প্রক্রিয়া করতে হচ্ছিল, তখন থেকে কিন্তু এটা ভারতীয় প্রযুক্তিতে সংযোগ করা হয়ে গেছে। দ্বিতীয়ত, 2019 সালের কথা বলছি কিন্তু আমি, দ্বিতীয়ত একটা কথা হচ্ছে যে লাভজনক ক্ষতিজনক এটা টেকনিক্যাল যারা বসে আছেন তারা দেখবেন, কিন্তু উনি এইমাত্র যে কর্মসংস্থানের এক্সাম্পলটা দিলেন, দিস ইজ দ্য ডাইরেক্ট বেনিফিশিয়ারি। যারা ওখান থেকে ডাইরেক্টলি কর্মসংস্থান পাবে, অবভিয়াসলি একটা মাইনিং হলে ডাইরেক্ট কর্মসংস্থানের সাথে সাথে অনুসারী কর্মসংস্থান অনেক কিছু যুক্ত থাকতে পারে এবং যুক্ত থাকে তার অনুসারী শিল্প বলছি না, অনুসারী শিল্প আর অনুসারী কর্মসংস্থান হয়, এটা অনুসারী শিল্প আর অনুসারী কর্মসংস্থান হয়। কোন ইন্ডিয়া একটা জিনিসটা বলছেন, এই তথ্যটা ডাইরেক্ট সম্ভব না। শিবিরের কথা বললেন তো, আমি জানি না, অনেক তৃণমূল কংগ্রেস থাকলে খুব ভালো হতো। তৃণমূল কংগ্রেস যেহেতু চলে গেলেন, তাই উত্তরটা আমাকে হাওয়াতেই দিয়ে দিচ্ছি, তবু আমি উত্তরটা দিয়ে দিই। শিবিরের কথা বললেন তো, ফলে শিবিরের কালো ছায়া না, এটা দেবচাঁদ না, আমাকে আগে আপনি বলুন, এটা কি মানে চন্দ্ররূপ যা, এটা কি যৌথ প্রজেক্ট? মানে এটা কি যৌথ প্রজেক্ট? আমি তো একবার বলছি না যৌথ, তুমি তো বললে আমি বলে কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়েছে। না, আমি নিয়েছে বলিনি, সরকারের কোনো ভূমিকা নেই এখানে। আবার বলছি, আজকেও আপনি বীরভূমে যান, যে 4টে শিবির খুলেছে মোহাম্মদ বাজার ব্লকে, সেখানে দাঁড়িয়ে থেকে পিডিসিএল যিনি চেয়ারম্যান, এখানকার এসপি, লোকাল থানার আইসি প্রত্যেকে রয়েছে এবং তারা কম্পেনসেশন নিয়ে কথা বলছে। কিসের জন্য? শুধু প্রতিনিধি বলেই তো বাধা কমকে বেআইনির জন্য কেন ব্যবস্থা নিচ্ছে না? বেআইনি যখন যতক্ষণ এই তৃণমূলের সরকার এখানে থাকবে, কোন যখন কেন রাজ্যের উন্নতি সম্ভব নয়। দ্বিতীয়ত বলেছি, আমি বলছি যে কোনো আমরা বলুন কোনো একটা বামপন্থীরা এটা এই দেশবাদের প্রজেক্টের পরে আছে না বিরুদ্ধে? সেইখান থেকে শুরু করে না বিরুদ্ধে। আমরা যে কোনো গঠনমূলক কাজের পক্ষে আমি বলেছি, শুরু থেকে আমি এটা করে তো আমরা কি বলছি, এখানে নেতিবাচকতা থাকবে। আমরা তো কর্মসংস্থান যদি পরে হয়, তাহলে 3 বছর আগে বিকাশ সরকার ওখানে দাঁড়িয়ে বলছে
এই মিডিয়া হাউসে আপনি খুলে দেখুন। আমি বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামপন্থীদের প্রতিনিধি, ওখানে দাঁড়িয়ে উনি বলছে আমরা এখানে দেউচা পাচারি হতে দেব না, এখানে মাইনিং হতে দেব না। ওনাদের প্রতিনিধি গিয়ে বলেছে, ওখানে কষ্ট কি দেখাচ্ছে, বলছে এখানে এটা শিল্প, এখানে শিল্প সম্ভব নয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এটা সাধারণ মানুষ। অথচ সেই সাধারণ মানুষের কিন্তু খুব অন্য জায়গায় বলেছে সিপিএম, যতদিন সিপিএম এখানে সরকার ছিল ততদিন তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই দেউচা পাচারিকে নিয়ে এখানে রাজনীতি করেছে। আজ তৃণমূল কংগ্রেস নিজেদের লাভের জন্য এখানে রাজনীতি করছে। আলটিমেট সাফার ইজ দ্য জেনারেল পাবলিক। আমাদের সমস্যা হচ্ছে এখানে জেনারেল পাবলিক কেন সাফার করছে। আমি অনেকগুলো পয়েন্ট আপনারা ধরে দিলেন, পয়েন্ট কি বলছে না, অন্যদিকে ডাইভার্ট, মানে বামপন্থী যে কথা বলছে, আপনি যে কথা বলছেন, আমার স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে যে অবশ্যই ইজ অফ ফাদার কনসার্ন, তার নিচে থাকে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, মহানন্দা কোলফিল্ড লিমিটেড, নেকভেলি লিগনাইট, প্রত্যেকটা কিন্তু অটোনমাস বডি, জনবিন্যাস কোলফিল্ড লিমিটেড, ওয়েস্টার্ন কোলফিল্ড প্রত্যেকটা কিন্তু অটোনমাস বডি। হ্যাঁ অবশ্যই তার ফাদার কনসার্ন করে দিয়ে অটোনমাস বডি। আপনি আমার ফাদার বলেও তার কিন্তু একটা আইনের, আমি জানি আমি বলছি ভারতবর্ষে এই মুহূর্তে কয়লা শিল্পের বিপ্লব নিয়ে বলতে অনেক কথা বেরিয়ে আসবে, আমি সেটা বলতে চাইছি না। আমার কথা হচ্ছে খুব স্পেসিফিক। এক তো টাকার পরিমাণ, টাকাটা পাওয়া যাবে কোথা থেকে, এক। 2 নম্বর, মোহাম্মদবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের অধীনের মধ্যে পড়ে কয়েক হাজার কার্যত গাড়ি এবং পুলিশ নিয়ে সেখানে এত সংগঠিত মানুষের ভিড় কেন? এই প্রশ্ন আমি উত্তর দিচ্ছি। আমি প্রথম কথা হচ্ছে শান্তনু কাদের পক্ষ নিয়ে বললো, তৃণমূলের নাকি? আমার একটু মানে এভাবে বললো। আমি এবার ব্লকের 12টা গ্রাম, দেউচা, বাজানি, দেওয়ানগঞ্জ, আমি শেষ করেছি। একদম একদম স্পেসিফিক তথ্য দিচ্ছি। আমার একটা তথ্য যদি অমিল পান, আমি অন ক্যামেরা বলে যাচ্ছি, আমরা আর এই নিয়ে কোনো কথা বলবো না। মোহাম্মদবাদ ব্লকের হবে, আমি শেষ করছি সব, আমার বলার উপর হবে না হবে না, আমরা তো চাই শিল্প হোক, কর্মসংস্থান হোক, মানুষ কাজ করা, ডেভেলপমেন্ট হোক, আমরা সবের পক্ষে। আমি কি শুরু থেকে বলি যে আমি এক্সপার্ট নই, অনেকগুলো প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলো বলছি। যেহেতু আপনি গঠনমূলক আলোচনা করছেন, 12টা গ্রাম এবং 12.3 বর্গ কিলোমিটার এলাকা হচ্ছে দেউলি, ঠিক আছে? 21,000-এরও বেশি মানুষ রয়েছে এই পরিধির মধ্যে, এবং তার মধ্যে 3,000-এরও বেশি পরিবার রয়েছে আদিবাসী সম্প্রদায়। এইটা খুব গুরুত্বপূর্ণ ভাবে। এবং এইখানেই আমার প্রশ্ন, এই আদিবাসীদের দেখবেন জেনারেলি এদের জঙ্গল জমিটাই সব, এদের কিন্তু বন জঙ্গলটাই ঘর, এদের কিন্তু ডকুমেন্ট থাকে না। তাহলে এদের পুনর্বাসন কি হবে? আবার ভালো করে বলছি, 3,400 একর জমি, তার মধ্যে 2,267 একর হচ্ছে ব্যক্তি মালিকানাধীন। গুরুত্বপূর্ণ। তাহলে এই ব্যক্তি মালিকানাধীন জমি, তাদের সঙ্গে নিশ্চয়ই সরকারের নেগোসিয়েশন হবে, আমি আশা করি, ঠিক আছে? বাকি রইল 210, সেটা হচ্ছে জঙ্গল, আর বাকিটা সরকারি প্রপার্টি। তাহলে সরকারি অংশটা বাদ দিয়ে বেশিরভাগ অংশটি হচ্ছে ব্যক্তি মালিকানাধীন। তাহলে যারা ব্যক্তি মালিকানাধীন তাদের সাথে কি নেগোসিয়েশন হয়েছে সরকার জানাতে পারছে না। আদিবাসীদের কি হবে সরকার জানাতে পারছে। এই সরকার আমাকে শেষ করতে দিতে হবে। পরিস্থিতি এনভায়রনমেন্ট শেষ করতে দিন। আদিবাসীদের নিজেদের সংস্কৃতি আছে, তারা কি এটা মেনে নেবে? শেষ করতে দিন। এবং যারা বলছে আমাদের কাজ চাই, ওই যে কাজ চাওয়ার তথ্যটা আপনি বললেন, আপনি বৃহত্তম বললেন, মধ্যম বললেন, এটা জানা উচিত ছাত্র কত রকম ক্যাটাগরির কয়লা হয় জানেন? হ্যাঁ, এই যে কয়লা পাওয়া যাচ্ছে না, এই কোয়ালিটির মান হচ্ছে FG। আমার কথা না, কোল ইন্ডিয়া নোট করে রাখতে। এই যে দেউচা বাজারের কয়লার গুণগত মান A অথবা G ক্যাটাগরি, এবার A থেকে FG তে যাও। এইটা উত্তম মানের কয়লা না, এটা হয় মধ্যম নালে নিম্ন মানের কয়লা। শেষ করতে দিন। নরেন্দ্র মোদী গ্লাস বোর্ডে শেষ করতে, এগুলো অনেক রিলেটেড বিষয়, এড়িয়ে গেলে হবে না। এই যে জলবায়ু নিয়ে বিশ্ব সম্মেলন হয়, সেখানে গিয়ে বড় বড় উনি ভাষণ দেয়, এবং উনি নিজে স্বীকার করেছেন আমাদের মতো উন্নয়নশীল দেশে এই যে কয়লা পেট্রোল নির্ভর যে বিদ্যুৎ উৎপাদন কমাতে হবে। কেন কমাতে হবে? আমাদের দেশের দূষণের বেশিরভাগটাই এর জন্য দায়ী। তার জন্য আমাদের অপ্রচলিত শক্তির উপর জোর দিতে হবে। তাহলে স্ট্যাটিস্টিক দেখুন, আমি কোনো মোদিকে অ্যাটাক করছি না, আমি সরকারের স্ট্যাটিস্টিক বলছি। 2014 সালে আমার দেশে যা বিদ্যুৎ উৎপাদন হয়েছে, এই তথ্য আপনি নোট করুন, তার 70% ছিল এই কয়লা জনিত জ্বালানি থেকে। 2023-এ গিয়ে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 60%, মানে কমেছে। ভালো তাই, সেটাই হওয়া দরকার, আমি বারবার বলছি। কিন্তু তার সাথে 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 অপ্রচলিত শক্তির ব্যবহার যেখানে পৌঁছানোর দরকার তার ধারে কাছে নেই। মমতা ব্যানার্জি আবার কি বলছে, এইখানে যা কয়লা পাবো আগামী 100
100 বছর এর থেকে তাপবিদ্যুৎ তৈরি করবো। ভালো করে বুঝুন, তাহলে এত টাকা যদি উনি ব্যয় করতে পারে, তার মানে যখন উৎপাদনের বেশি জিনিস লাগছে তাহলে তার খরচ বেশি হবে। খরচ বেশি হলে নিশ্চিতভাবে এর থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে তার দাম বাড়বে। দাম বাড়বে মানে আমার পাকা লাইট যাতে জ্বলে আমার ঘরে বিদ্যুতের দামের বোঝা চাপবে। তাহলে আমরা কোন দিকে যাব? আমরা কি দূষণের পক্ষে যাব? মোদী যেখানে বলছে দূষণের বিরুদ্ধে যেতে হবে, তাহলে তার সরকারের মধ্যে একটা অঙ্গরাজ্য হিসেবে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ পরিচালনা করছে, তাহলে কেন ইন্টারভেন্ট করছে না? কেন শুভেন্দু অধিকারী একবারও রেঞ্চি কথা নিয়ে কথা বলছে না? আমরা তো কিছু বলছি না। মোহাম্মদ বাজারের আদিবাসী মানুষ কথা বলছে যে যখন বিস্ফোরণ ঘটাবে ওই যে ব্যাপল শিলা তাকে যখন ফাটাতে হবে, এত পুরু শিলা, এ তো আপনার আমার মতো চকলেট বোমা না যে তৃণমূলের যে ঘরে ঘরে বোমা পাওয়া যাচ্ছে, কিন্তু শক্তিশালী বিস্ফোরণ। হ্যাঁ, এটা বলবাদের বাজি কারখানার বাজি না, বাজি না বোমা আমি জানি না, 4 জন মারা গেছে, খুব বাদ দিন সব টপিক না। তাহলে সেইটা যখন ফাটাবে তার আশেপাশে নদী নালা চাষবাস তাতে প্রভাব পড়বে, ইভেন বাড়ি ঘর রাস্তা ব্রিজ সেতু সবতে তার প্রভাব পড়বে। কার দায়? এখানে কোনো দায় নেই প্রধানমন্ত্রী, এখানে কোনো দায় নেই লোকাল এমপি, কোনো দায় নেই এমএলএ, কোনো দায় নেই। এই বিষয়গুলো কি মাথায় রাখা উচিত? আপনি বলছেন ব্যাসাল্টে যখন হিট করবে তখন তার বিস্ফোরণের এতটা তীব্রতা থাকবে, ভূমিকম্পের থেকে বেশি হতে পারে, কারণ নদী জল জঙ্গল বসত বাড়ি কেঁপে উঠতে পারে। ঠিক বলছেন, তাহলে শিল্পটা হবে না বলছেন না, অনেক ভাবনা আছে। আপনি যেটা বলছেন যে এই যে বৃহত্তর চলে গেলেন, ছিলাম বীরভূমে, আমরা চলে গেলাম গ্লাসগোতে, এটা ওখানে বলে এসছে তো প্রধানমন্ত্রী বলেছে। আচ্ছা, আপনি আমায় বলুন, আমি যখন বলছি তখন প্লিজ আমি কিন্তু আপনাকে ক্লিয়ার করি। এবার আমি ক্লিয়ার করি, আমি আপনাকে বলি, হ্যাঁ বলুন। এগুলো যদি এই যে পরিস্থিতি আমাদের, আমরা কি শিল্পের বিরুদ্ধে না? আমরা শিল্পের পক্ষে, আমরা চাই শিল্প হোক। মুখ্যমন্ত্রী রাজ্যে থাকলে ভালো হতো তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন যেটা সামিট করেছে প্রতিবারই করেন, করতে না, আমি সেটা বলতে পারি না। আমি জার্নালিস্ট, আমি কারো সরকারের এই কথা বলতে পারি, এটা উচিত। আমি রাষ্ট্রপতিকে সম্মান করি আর প্রশাসনিক প্রধানকে সম্মান করতে হবে, চেয়ারটা সম্মান করতে হবে। আমার প্রশ্ন যদি উনি বলেছেন, আমি কোট আনকোট ধরে দিলাম সুবিধা, উনি বলছে আমার এখানে বিদ্যুৎ একদম ঠিক আছে, কোনো লোডশেডিং হয়। যদি কোট আনকোট মুখ্যমন্ত্রী বলে থাকে বিদ্যুৎ এখানে আমার ভালো, এত বেশি লোডশেডিং হয় না, তার মানে শিল্প হয়নি। শিল্প না হলে, শিল্প যদি হয় তাহলে বিদ্যুৎটা লাগে দেওয়া হয়। আমার সারপ্লাস বিদ্যুৎটা প্রতিবেশী রাজ্যকে দিতে হচ্ছে। একটা উদাহরণ হচ্ছে শ্রীখণ্ড তাপবিদ্যুৎ। খুব ভালো হতো তৃণমূল কংগ্রেস থাকলে, যে শ্রীখণ্ড বামেরা করেছিল প্রয়াত রিফর্ম সেল, প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কাটো তাপবিদ্যুৎ ডিবিসি প্রজেক্ট, সেখানে 600 মেগাওয়াট প্রাথমিক স্তরে কথা হয়েছিল। তারপর পরে মুখ্যমন্ত্রী ক্ষমতা এসে 100 একর জমি দিলেন, আমি খুব বললাম বলতে, এখন বহু বিচরণ করতে হচ্ছে। স্বাভাবিকভাবে সারপ্লাস তো বিদ্যুৎ থাকবে, বিদ্যুৎ উদ্বৃত্ত হবেই। আমি তাও বলছি, এই উদ্বৃত্তের পরিপ্রেক্ষিতে বলছি যে এই কয়লাটা যদি মধ্যে যে পরিমাণে যে কোয়ালিটির কথা বলছি, তার সঙ্গে বাস্তবতা এবং ভবিষ্যৎ, তাহলে এটা যদি হয়ে যায়, অনেক শিল্প, অনেক মানুষ, কর্মসংস্থান, অনেক কিছু ঘটনা করতে পারে, ঘটনা প্রবাহ করতে পারে। কিন্তু আলটিমেট যাদের অধিকারের প্রশ্নে লড়াইটা আছে সেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমি এতগুলো প্রশ্ন উত্তর দিন। প্রথমত হচ্ছে, সবার একটা প্রশ্ন হচ্ছে বিজেপি কেন এর মধ্যে কোনো মুখ খুলছে না, কেন ওরকম রাস্তা দাঁড়িয়ে চিৎকার করছে না, এরকম অনেক কিছু প্রশ্ন আসতেই পারে। না, বিজেপি মুখ খুলছে না তো, বিজেপি বীরভূম মুখ খুলছে না তো। আপনি বলছি আপনাকে, এই আদিবাসীদের সামগ্রিক যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলছি, আপনি খবর নিন, আপনি বিজেপি পার্টি করেন তো নেতা, আপনার ওখানে বিজেপির নেতৃত্বের মুভমেন্ট কোথায়? যেখানে গোটা পশ্চিমবঙ্গের ঢুকে পড়া অর্থনীতিতে, সেই অর্থনীতির সাথে বিজেপি এখন অব্দি সরাসরি আক্রমণে যায়নি। প্রথম আক্রমণ করতে বললি তো, দ্বিতীয়ত প্রথম হচ্ছে যে যাদের সঙ্গে উনি একটা খুব দামি কথা বলেন, যে যারা ওইখানে আদিবাসী সম্প্রদায়, তাদের কিন্তু বনি জঙ্গলটাই জীবন। ঠিকই বলেছে, খুব একদম খুব দামি কথা, ধনী জঙ্গলটাই জীবন। কিন্তু উল্টো দিক থেকে তাদের রোজগারের কি ব্যবস্থা করা হচ্ছে? তারা কি চিরকাল জঙ্গলেই পড়ে থাকবে? তাদের কথা কে ভাবছে? তাদের কথা কে ভাবছে? তাদের কথা কেন্দ্রীয় সরকার ভাবছে বলেই এখনো অব্দি মমতা ব্যানার্জির অনেক ভুলকে চুপ করে মেনে নিতে বাধ্য হচ্ছি, নীলকণ্ঠকে বাধ্য হচ্ছে আমাদের বিজেপি সরকার। দ্বিতীয়ত, লেট মি কমপ্লিট, মমতা ব্যানার্জি অনেক ঘটনা, মমতা ব্যানার্জি সম্পূর্ণ মুখ্য এখন অব্দি আইনত, আমরা তো এখানে একটাও বলিনি যে হ্যাঁ মমতাজি যা যা করছে সব ঠিক কাজ করছে, ক্লিন চিট দিয়ে এখন অব্দি স্টেপ না নিচ্ছে, মানে এখন অব্দি জিনিসটা আমরা কোনো মুভমেন্ট করছি না, মানে কি এখন অব্দি মমতা ব্যানার্জিকে বিরোধিতা করিনি, কিন্তু আমরা তার ভুলটা সঠিক হয়ে যায় না। আমি কিন্তু কমপ্লিট করিনি। আজকে এতদিন পর দিল্লির
নির্বাচনের রেজাল্ট বেরোচ্ছে, এবার বলতে সেন্ট্রাল গভর্নমেন্ট এতদিন কোন স্টেপ নিতে পারতো আপনার মনে হয়? নির্বাচন বিধি তো গোটা যখন মুভমেন্ট স্টেপিং এ হয় সেটা কিন্তু তাকে করতে হবে একদম প্রত্যেকটা রাজ্যের জন্য, আলাদা রাজ্যের জন্য স্পেসিফিক কোনো কিন্তু কিছু করা যায় না, কোনো কিছু করা যাবে না। এই দেউচাপাচামি যে রাজনৈতিক মানে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, বিজেপি কে ঢুকতে গেলে কিন্তু শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে হল্লা পার্টির মতো চিৎকার করলে হবে না। উত্তর দিকে বিজেপি লিডার হিসাবে দেউচার ভবিষ্যৎ সত্যি কি ভালো? হ্যাঁ, দেউচার ভবিষ্যৎ কি সূর্যের আলোর মতো নাকি সিঙ্গুরের কালো ছায়া? উত্তর দিন। যদি তৃণমূল কংগ্রেস সরকারে থাকে দেউচার ভবিষ্যৎ কালো ছায়ার থেকেও যদি কিছু অধম হয়ে থাকে তবে তাই। এবং শুধু তাই না, ভবিষ্যৎ যদি বলতে হয় সবার আগে দেউচা হোক না হোক সেটা টেকনিক্যাল বিষয়, সেটা পরবর্তী বিষয়, সেটা বৈজ্ঞানসম্মত বিষয়, কিন্তু সেখানকার মানুষগুলোকে নিয়ে যেন কোন রকম রাজনৈতিক এ দল সে দল টানাটানি করে আলটিমেট যেন অভয়াকাণ্ডের মতো যে মেইন ভিকটিম সে বেরিয়ে চলে গেল, অথচ মানুষগুলো এখান থেকে ফুটবলের মতো এরকম করা হলো, এটা যেন কিন্তু না হয়। রাজ্যকে ছেড়ে দিয়ে বলবেন না, সিবিআই ইডি বলবেন না, আপনারা চুপচাপ আপনাদের থাকা উচিত। মানুষ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ভারতবর্ষের খাঁচা তোতাবাকি বলা হতো, বলবেন না একদম। এখন আপনি দেউচায় থাকুন, বলুন দেউচায় নিয়ে যত কম বলা যায় বিজেপির মঙ্গল। আমরা যদি দরকার নেই তাহলে সুপ্রিম কোর্ট বাইরে হাওয়া খেত না, দেউচাতে থাকাটাই ভালো। দেখুন আমি আপনাদের আপনি যদি শুরু করেছিলেন না কামাইয়ের একটা লক্ষণের কথা বলছিলেন, এটা অনুমান মানে সন্দেহ। এই যখন শিলাটাকে ফাটাবে না অনেক ব্লাড স্টোন বেরোবে, আর তৃণমূল তো সিন্ডিকেট দারুণ চালায় আপনি জানেন। ওই ব্ল্যাক স্টোনের পরিমাণ কত হতে পারে জানেন? আমি তো 140 কোটি টন প্রায়। 140 কোটি টন ব্ল্যাক স্টোন, যেটা নির্মাণ শিল্পে কোন কোন রাজ্যে কোথায় কোথায় চালান হতে পারে, আর তৃণমূলের কোন কোন নেতার পকেটে কত টাকা ঢুকতে পারে, ওই গোটা বীরভূমে যে ক্র্যাশার পাথর খাদানগুলো আছে সেখান থেকে কি লুটরাজ হয় আপনি জানেন? আমি খুব ভালো জানি। আমি পাঁচামি শালবাগদা ক্যাশার পাথর খাদান কি হয়, সন্ধ্যাবেলা কি হয়, রাতের বেলা কি হয়, এবং আনফরচুনেট ওদের কামাই করার কারণে আজকে মানুষগুলো সিলিকোসিসে ভুগছে। সিলিকোসিস আপনি জানেন কি কারণে হয়? বায়ু দূষণে হয় এবং এই খাদানে, তাহলে ওই যে ধুলো খাদানে আজকে ওই যে ক্যাশার প্ল্যান্টের ধুলোর সাথে মিশ্রিত হবে এবং তার সাথে এই যে ব্লাস্ট হবে, তার যে কেমিস্ট্রি তৈরি হবে, তাহলে মানুষের জীবনে অ্যাটাক করবে, তার শরীরে রোগ বাড়বে, কোনো কথা থাকবে না সেন্ট্রাল গভর্নমেন্টের। একটা তো বাজেট ওই যে অর্থনীতিতে কি আঘাত আনার কথা বলছে উল্টো পাল্টা, অর্থনীতি নিয়ে ভাবতে বাজেটে অনেক কথা বলতে পারবে। বাজেট কি কথা? আপনি সাংবাদিক 1 লাখ টাকা মাসে কামান, আপনি কিসের ট্যাক্স কথা বলছেন? আপনাকে 160 টাকা 1 কেজি সোনামুখ ডাল দিতে হয়, আপনি আপনার মধ্যে ছিল ভালো আছে। এই তথ্য দিয়ে যেন আমাকে না কাটায়। আমি আবার বাজেট যদি এই দেউচা পাচামিকে মমতা ব্যানার্জি বলছে শিল্পায়নের রূপরেখা। এই দেউচা পাচামিকে বলে এই যে একখানা বিজনেস সামিট করলেন না, বেঙ্গল মিলস বিজনেস, ওই যে প্রথম পাতায় বড় বড় 10 লাখ টাকার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, কোথা থেকে টাকা আছে? খাবারের মেনু কি, ওগুলো কি বলুন, বিনিয়োগ কত টাকা হয়েছে আপনি দেখাতে পারবেন? কি বলবো, 7টা যে আমাদের বেঙ্গল সামিট হয়েছে, আমাদের বিনিয়োগ হয়েছে 19 লক্ষ কোটি টাকা। ওই যে 13 লক্ষ কোটি টাকার কাজ হয়ে গেছে, 6 লক্ষ কোটি টাকার কাজ চলছে, কোথায় কাজ হয়েছে? একটা কারখানা দেখাতে পারবেন? নিয়োগ দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আবার বলছে নাকি এই বছর নিয়োগ মানে 4 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে, শুধু বলছে মৌ সাফ করে গেছে। দুটো খাতা পেন দিলাম, কলম দিলাম, সই করে দিলাম, মৌ সাফ করতে হচ্ছে। এই সরাসরি বিরোধিতা করছি, এত বিরোধিতার পরও কেন ইংলিশে এনারা নাম লেখায় এরপরে দ্বিতীয়ত এই জনসভা নিয়ে এত বড় বড় কথা বলার পর সেই কেন্দ্র সরকারের বিরোধিতা করার জন্য কেন মমতা ব্যানার্জি হাতে হাত ধরে বিরোধিতা করা? এই জনসভা নিয়ে এত বিরোধিতা করার পর কেন এখনো আইনত বলপন্থীরা কোনো স্টেপ নিচ্ছে না? ইলেকট্রিক্যাল এই জনসভা নিয়ে এত বিরোধিতা করার পর যারা কোনো স্টেবিলিটি কেন ওদের কাছে কথা বলছে না? শুধু সাধারণ মানুষকে খেতে রাজনৈতিক স্বার্থ সম্পর্কিত করার জন্য কি কাজ করে যাচ্ছে? আমরা মানুষ খেপি যে আপনার মনে হয় যাচ্ছেন তো। মুশকিল হচ্ছে কি, আজকে আপনারা যা বলছেন ঠিকই বলছেন, ভুল কিছু বলছেন না। আপনারা 34 বছর ছিলেন, এখন 15 বছর, প্রায় 50 বছর। দেউচা পাচামিতে কি 34 বছর এবং 15 বছর, 1 বছর হওয়ার পরও দেউচা পাচামি রাজীবাদী সম্প্রদায়কে এখন কিন্তু জঙ্গল নিয়ে কেন থাকতে হচ্ছে?
করতে হবে। এরা কিন্তু এই প্রশ্নগুলো অ্যাভয়েড করেই যাবে। এরা শুধু দেখাবে দেউচা পাচামিতে এই মামলা হচ্ছে, কেন করা হয়নি, ঐতিহ্য সংস্কৃতি এক জিনিস, আর তাদের সামগ্রিক অ্যাডভান্স করে দেওয়া তাদের আলাদা জিনিস। আপনি চলে যান আপনি চলে যান বিভিন্ন জায়গায়, সেখানে যেখানে কেন্দ্র অঞ্চল করে সেখানেও আদিবাসী আছে, কিন্তু তাদের এরকম দুর্দশা হয়নি। আজকে দেউচা পাচামি ওই অঞ্চলগুলো আদিবাসীদের কেন এরকম দুর্দশা থাকবে, কেন এরকম সাধারণ সরকার যতক্ষণ কি দিচ্ছে ছুড়ে দিচ্ছে ততদিন মুখাপেক্ষ কেন থাকবে? 35 বছরের বাম শাসন, 15 বছর তৃণমূল শাসন সমান ভাই এই পিছিয়ে পড়া মানুষগুলোকে চিরকাল পিছিয়ে পড়ে রেখে এরা শুধুমাত্র রাজনৈতিক শর্ত চরিতার্থ করার জন্য এইরকম ভাবে শুধুমাত্র গিমিক হিসেবে ব্যবহার করেছে। আজকে দেউচা পাচামি শুধু একটা এক্সাম্পল হচ্ছে। আমি যেটা বলতে চাই একটা কথা একটু মণিপুর নিয়ে বলো। আমি যেটা না মণিপুর যাবো না, বলুন বলুন আপনি যাবো না। যখন দেউচা পাচামি চলে যাচ্ছে মণিপুর। আমি তো দেউচা পাচামিকে ফাটানো না ফাটানোর জায়গাটায় আসছে কেন? এই সাধারণ মানুষের যে প্রশ্নগুলো আছে সাধারণ মানুষ পড়ে আছে একটা প্রকল্প আজকে ইন্ডাস্ট্রি হোক না মানুষের সাথে আপনি আজকে এইটা বলুন, একটা প্রকল্পের আশা আশঙ্কা দুটোই তো আমাদের আলোচনার বিষয়। মানুষের জন্য যে আমাদের সার্ভে রিপোর্ট হয় তার যে ইমপ্যাক্ট বলে ওটা কিন্তু সিপিএম এর তৈরি সংস্থা না। আসলে আপনারা যেভাবে বলছেন ঠিকই বলছেন, আপনারা সবাই ঠিক বলছেন না বলি না, আপনি ঠিক বলছেন। আপনার 34 ছিলেন, 34 সঙ্গে সম্পর্ক নেই। আমি কম্পেয়ার করছি, আমি বলছি 34 বছর আর 15 বছর আপনারা ছিলেন 2014 থেকে। এমন একটা সন্ধিক্ষণে আপনারা আলোচনাটা শুরু করেছিলাম। আসলে আমি তো মমতা ব্যানার্জির প্রতিনিধি নই, আমি তো গণতন্ত্রের ফোর্থ পিলারে পাহাড় দেবো, আমার ভূমিকাই তাই। এই সমস্ত প্রশ্নের উত্তর যিনি তৃণমূল কংগ্রেসে যিনি ইন্তেকাল আলম যিনি এসেছিলেন গেট থেকে চলে গেলেন, তিনি যদি থাকতেন তাহলে হয়তো ওই সরকারের প্রতিনিধি হিসাবে তিনি উত্তর দিতে পারতেন। এটা আনফর্চুনেট বলতে পারেন। মোটামুটি আলোচনা গরমাগরম, এটা আমরাও চাই যে দেউচা পাচামি শিল্প হোক, কয়লাখনির কথা বলে অনেক ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যাগুলো একদম বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত। আপনি যেটা বলছেন সেটাও বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত। আপনারা বলছেন এই সরকারের হাতে কিছু দেওয়া যাবে না। আসলে একটা ফেডারেল স্ট্রাকচারের কথা, যে স্ট্রাকচারগুলো দাঁড়িয়ে থাকে, রাজ্যের ভূমিকা, রাজ্যের অর্থনৈতিক, রাজ্যের সবই দাঁড়িয়ে থাকে। এখন বিতর্কের জায়গাটা আমরা নেই, তাই আলোচনা আপনাদের এখানেই সমাপ্ত করছে। কারণে ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ, আসলে শাসক দলকে থাকতে হয়, ডিপেন্ড করতে হয়। কারণ আপনাদের মূল অভিযোগটা শাসকের বিরুদ্ধে ছিল না, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছিল। কিন্তু আপনারা দেউচার বিরুদ্ধে নন, তাই কখনোই আমরা কোনো গঠনমূলক কাজের বিরুদ্ধে না। আমি যে অবশ্যই সাধারণ মানুষের সাথে যা দেশের বাংলার উন্নতি হবে তার পক্ষে, কিন্তু লাস্ট বলে দিই, এই সরকার থাকাকালীন দেউচা হচ্ছে শুধুমাত্র একটি কুমির ছানা দেখাবার মতো। এই দেউচাকে কেন্দ্র করে গোটা রাজ্যে সমস্ত শিল্পের না হওয়া যে কঙ্কালসার চেহারা, সেই চেহারাকে ঢাকার একটি প্রবল চেষ্টা করছে এই দেউচাকে নিয়ে, যাতে বিতর্কে আমরা ব্যস্ত থাকি এবং গোটা রাজ্যের কঙ্কালসার চেহারাটা যাতে চাপা পড়ে যায়। তাই আজকে দেউচাকে নিয়ে আমরা এখানে এরকম একটি আলোচনা সভায় উপস্থিত হচ্ছি এবং কোটি কোটি টাকার বিনিয়োগ হবে না হবে, আলটিমেট প্রত্যেক বছর এরকম সাবমিট আসে যায়, আলটিমেট পশ্চিমবঙ্গের যে তলানিতে পড়েছিল সেই তলানিতেই পড়ে থাকে। এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গবাসী। আমি একটু করে দিই, ওই যে বললো না যে কুমির ছানা ঝোলানোর মতো যাই হোক ভোট ভোট। আমার একটাই প্রশ্ন, 12 জন এমপি তাহলে পার্লামেন্টে বাংলা থেকে বিজেপির কেন আছে পার্লামেন্টে? এখন কি 12 জন না? 12 জন আমি বলছি, কবে পালিয়ে যাবে 10 হয়ে যাবে জানি না, 12 জন এখনো আছে। দেশে টেকনিক্যাল এক্সপার্ট নরেন্দ্র মোদীর আশেপাশে লোক নেই, বড় বড় অফিসাররা আছেন, কোল ইন্ডিয়া আছেন, তাহলে এরা কি সবাই তোকে ধুলি বেঁধে থাকবে? আমার একটাই প্রশ্ন, পশ্চিম বাংলার মানুষের সাথে মমতা ব্যানার্জি বলছে শিল্প, খুব ভালো কথা, খুবই ভালো কথা, অতি উত্তম প্রস্তাব। এবার ক্যাটাগরিক্যালি আমরা সাজালে মমতা ব্যানার্জি
ঝুটা, সব দিক থেকে বলছে, বোঝা যাচ্ছে যা আসছে এক্সপার্টদের মতামত। তাহলে এইটা করার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যে সত্য অনুসন্ধানের কথা আমরা বলছি। তাহলে অনুসন্ধানে কে কে থাকতে পারে? নিশ্চিতভাবে চাইলে কথায় কথায় যেখানে বাজি কারখানায় মরে গেলে এনআইএ তদন্ত হয়, বা বোমা কারখানায় মরে গেলে এনআইএ তো করে। 40টা বোমা বিস্ফোরণ হয়েছে বা বাজিখানা বিস্ফোরণ হয়েছে, তার মধ্যে 42 জন মারা গেছে পশ্চিমবাংলায়, গতকাল কল্যাণীতে দেখে যায়। বিজেপি সবেতেই এনআইএ চায়, ভালো কথা চায়। তাহলে আমারও বক্তব্য, সবেতেই যারা এনআইএ চায়, কোথায় কোথায় কেউ বলে সিবিআই, কেউ সিআইডি, তাহলে আজকে বাংলার স্বার্থে কেন সত্যের অনুসন্ধান করে গঠনমূলক কাজ করে বাংলার শিল্প বৃদ্ধি ঘটিয়ে মানুষের কর্মসংস্থান, যুবকদের ভবিষ্যৎ এবং আদিবাসী মানুষ তাদের জীবন জীবিকা, জঙ্গলের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য সবাই একজোট হবে না? আমাদের তো এটা রাজনীতি করে এমনি জোটে ওই তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করার জন্য এই বামপন্থীরা দায়ী আছে। অনেক অনেক ধন্যবাদ দীপঙ্কর দে, সিটুর নেতা, আপনাকে থ্যাংক ইউ। শান্তরূপ দে বিজেপিটা জন বাল্লাকে দিল কেন ওরা দলে? আমি আচ্ছা বলুন না, শান্তরূপ কি কথা দিতে পারে আগামী দিনে তৃণমূলে যাবে না? জবাব দিয়ে যাবে এখানে দাঁড়িয়ে। ভালো হবে। জন্মবাল্লার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, আমাদের বিজেপিকে শুদ্ধ করার জন্য চলে আসছে। তৃণমূল শুদ্ধ হয়, আবার তৃণমূলের উপরে গিয়ে বিজেপি লাভ নামায়, এই হচ্ছে ব্যাপার। দীপঙ্কর দে, সিটুর নেতা, আপনাকে স্বাগত অভিনন্দন। আমি আর মহাকুম্ভে যাচ্ছি না আপনাকে। আর ডক্টর শান্তরূপে আপনি যুব মোর্চার নেতা, আপনি তো অপটিমিস্টিক, আপনি আশাবাদী এ রাজ্যে শিল্প হতে পারে। তাই আমিও চাই শিল্প হোক। আপনাকে অভিনন্দন, থ্যাংক ইউ, শুভেচ্ছা, যাই বলবেন আপনাকেও থ্যাংক ইউ। বেঙ্গল থিংস টুডে, দিল্লি থিংস টুমরো, এটা তো আমরা জানি। এবং অতীতের ইতিহাস যদি আমরা থাকি ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টে, ডক্টর বিধান চন্দ্র তিনি বলেছিলেন দুর্গাপুর উইল বি ফিউচার মুড অফ ইন্ডিয়া। রামাদান মধ্যে জওয়ানি হয়ে গেছে, আজকে শান্তরূপ যেখানে বসে আছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো কিন্তু বন্ধ হয়ে আছে, বাজেট দেখছি সেগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধের পরিপ্রেক্ষিতে নির্মলা সীতারামনের মুখ থেকে কিন্তু একটা কথা শোনা যায়নি। সিএলডার উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু কথা শোনা যায়নি। বা হিন্দুস্তান ফার্টিলাইজারের ভবিষ্যৎ কি বন্ধ আর কি ভাবনা, কথা নেই। হিন্দুস্তান কেবলস বন্ধ, কোনো কথা নেই। প্রশ্ন ছিল আমাদের দেবচা পাঁচামি 10 বর্গ বা 12 বর্গ কিলোমিটার ধরে হবে। এখন যে কথা হচ্ছে, টেকনিক্যালি কথাগুলো হচ্ছে, আমরা আগামী দিনে আরো টেকনিক্যাল কথা বলবো। আমি ঘটনাস্থলে যাবো, ওখানে দুধকাদের পালিকা বাড়ি, আমার মতো ক্ষুদ্র সাংবাদিক যতটা বাড়বো করবো। আমি চাই শিল্প রাষ্ট্রের উন্নয়ন হোক, প্রগতি হোক, পাশাপাশি বৃহত্তর কলকারখানাগুলো অন্তত খুলুক, যা কোনো সরকার, কেন্দ্রের সরকারের কোনো মনোভাব সে রাখতে পারছে না। যাকে বিতর্ক থাকবে, যেহেতু তৃণমূল কংগ্রেসের ব্যাপারে ইন্তে খাওয়ানো এসেছিলেন, কথা দিয়েছিলেন, এক কাপ সাথে লিখেলেন না, তিনি দরজা থেকে বেরিয়ে গেলেন। আপনার সময় দেখা হবে এই রাজনৈতিক ডিবেটে। আপনি ভালো থাকবেন, আপনার শুভেচ্ছা কামনা করছি। আপনি তৃণমূল কংগ্রেসের দায়িত্বে রয়েছে। নমস্কার। নয়।